রাত তখন খুব বেশি হয়নি। আজ আরাফাত খান আর আশরাফুল খান সানজিদাদের বাসায় এসেছে দেখা করার জন্য। গতকাল সন্ধ্যায় ফিরেছে বাংলাদেশে। ইদানিং বিজনেসের কারণে একটু বেশিই বাহিরে থাকতে হচ্ছে তাদের। আমিনুর খান এসে চলে গেছেন, কিন্তু নামিরা আশরাফুল খান আর আরাফাত খানকে যেতে দেয়নি। নামিরা আবিরের সাথে খেলা করছে। আবির বয়স নামিরার থেকে ১০ বছরের বড় হলেও তাদের দুই ভাই বোনের সম্পর্ক একেবারে বন্ধুর মতো। আবির নামিরাকে বোন হিসেবে পেয়ে খুব খুশি। নামিরা ঘুমাচ্ছিল, এমন সময় সে স্বপ্ন দেখে তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার বাবার অনেক শত্রু আছে বিজনেসের কারণে, তারাই তাকে মেরে ফেলেছে, এমন একটা স্বপ্ন দেখেছে নামিরা। ঘুমের ঘোরে ফুপিয়ে কেঁদে উঠে সে বাবাকে খুব একটা পছন্দ করে না নামিরা, তবে ঘৃণাও করে না। অল্প অল্প ভালোবাসে বাবাকে, ছোট থেকে তাকে না পাওয়ার জন্য এই অপছন্দের কারণ। আরাফাত খান আর আশরাফুল খান এর মধ্যেখানেই নামিরা শুয়েছিল। নামিরার কান্নায় বিচলিত হয়ে পড়ে দুই ভাই। আরাফাত খান নামিরাকে কোলে তুলে নেয়। নামিরা তার বাবার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তুমি খুব পচা বাবা, তুমি নামিরাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে। নামিরা কি করেছি বলো যে তুমি নামিরাকে একা ফেলে চলে যাচ্ছিলে? আরাফাত খান বুঝলেন মেয়ে খারাপ স্বপ্ন দেখেছে, তাই মেয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি কোথাও যাইনি মা, আমি তো তোমার কাছেই আছি। না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, ওরা তোমাকে মেরে ফেলেছে। কারা আমাকে মেরে ফেলেছে? ওই খারাপ আঙ্কেলরা। না মা, আমি তোমার কাছেই আছি, কেউ আমাকে মারেনি। তুমি আর নামিরাকে ছেড়ে যাবে না তো? না যাব না, আমি সব সময় আমার মায়ের কাছেই থাকব। সত্যি কথা তো, রোজ আমার সাথে দেখা করতে আসবে তো? হ্যাঁ, প্রতিদিন তোমার সাথে দেখা করব। রোজ আমাকে স্কুল থেকে পিক করে দিয়ে যাবে তো? দিয়ে যাব। আপুকে নিয়ে আসবে? তুমি আপুকে দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে, কাল নিয়ে আসব। মাকে, বড়মাকে কাউকে নিয়ে আসবে না, শুধু আপুকে নিয়ে আসবে। ঠিক আছে। এখন রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। ওকে। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। নামিরার কথা অনুযায়ী আরাফাত খান রুষাকে নিয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর রুষাকে রেখে আরাফাত খান আর আশরাফুল খান নিজেদের কাছে চলে গেছেন, বলেছে রাতে এসে নিয়ে যাবে। নামিরা আজ শাড়ি পরেছে, কাহিরের কাছে একাধারে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু কাহির ফোন ধরছ না দেখে রাগ করে মুখ ফুলিয়ে রেখেছে। কিছুক্ষণ পর কাহির কল ব্যাক করলেও নামিরা ধরে না। অনেকবার কেটে দেয়, তারপরে রিসিভ করে বলে, আমার জান বাচ্চা কি আমার উপর রাগ করেছে? কথা বলবে না নাকি সে আমার সাথে? না, বলবে না, কারণ নামিরা আজ রাগ করেছে। সরি সরি ম্যাডাম, এই দেখেন কান ধরে উঠবস করছি, এবার তো সামনে আসুন। কাহিরের কথায় এবার ক্যামেরার সামনে আসে নামিরা। কাহিরকে দেখে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলে, আফান দেখো, আমি তোমার জন্য বউ সেজেছি, তুমি আমাকে তোমার বউ বানাবে না বল? কথাটা শুনে কাহিরের হৃদয় প্রশান্তিতে ভরে যায়। এর আগেও নামিরা একবার শাড়ি পরে তাকে একই রকমভাবে বলেছিল। তখন অনেক ছোট ছিল, এই জন্য তার কথাটা স্পষ্ট ছিল না যেমন বলেছিল। আফান দেখো, আমি বউ সেজেতি তুমাল দন্য, তুমি আমাতে তুমাল বউ বানাবে না বলো? সেদিন কাহির উত্তর দিয়েছিল, আমি আমার বউ বানাবো না, এই আফনান খান কাহিরের বেঁচে থাকার একমাত্র কারণ বানাবো। শুনতে পেরেছিস তুই? তুই শুধু আমার বউ হবি, আমার বুক পাজরের বন্দি পাখিনী হবি তুই। সে কথা মনে করে হালকা হাসল, তারপর আজকে আবার নামিরার প্রশ্নের উত্তর দিল, তোকে বউ বানাবো কি? তুই তো অলরেডি আমার বউ হস, তাই না আমার পিচ্চি বউ? কাহিরের কথা শুনে নামিরা খিলখিল করে হেসে উঠল, তারপর হাসি থামিয়ে আবদারের সুরে বলল, আফান, আমি না তোমার পিচ্চি বউ, আমাকে তোমার কাছে নিয়ে যাও না প্লিজ। নিয়ে আসব তো, আরেকটু বড় হ, তারপর একেবার আমার কাছে নিয়ে আসবে তোকে। সত্যি কথা বলছ? হুম। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রাতে আশরাফুল খান আর আরাফাত খান এসে রুসাকে নিয়ে গেলেন। নামিরা হোম ওয়ার্ক করে শুয়ে পড়ল। আজ আবার সে সোহানা আর সাইমুল হকের কাছে ঘুমিয়েছে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নামিরা সিফাত আর সানজিদার রুমে যায়। সানজিদাকে নতুন শাড়ি আর ভেজা চুলে দেখে নামিরা বেশ অবাক হয়। এখন তো শীতকাল, তাহলে সকালে কেন গোসল করল আপু? এসবই ভাবছিল নামিরা, তখন আবার ওয়াশরুমের দরজা খুলে বের হয় সিফাত। সেও গোসল ছেড়েই বের হয়েছে। নামিরা সানজিদাকে উদ্দেশ্য করে বলে, আপু, তুমি এত সকালে গোসল করেছ কেন? এখন না শীতকাল? তুমি তো শীতকালে দুপুরেও গোসল করতে চাও না, তাহলে এখন করেছে কেন? আর ভাইজা, তুমিও কেন গোসল করেছ, আমাকেও একটু বল শুনি।
নামিরার প্রশ্নে সানজিদা থতমত খেয়ে যায়, কি বলবে না বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখন সিফাত নামিরাকে কোলে তুলে নিয়ে খাটের উপর দাঁড় করিয়ে তার কোমর জড়িয়ে ধরে বলে, এটা সিক্রেট। এখন বলা যাবে না আমরা কেন গোসল করেছি। তুমি বড় হও, তারপর তোমাকে বলবো আমরা কেন গোসল করেছি। ততদিনে তো নামিরা সব ভুলে যাবে। না, নামিরা এখন শুনতে চাই, তোমরা কিসের জন্য গোসল করেছ তাড়াতাড়ি বল। আসলে আমি তোমার আপুকে সিক্রেট আদর করেছিলাম, এই জন্য তোমার আপু আর আমি গোসল করেছি। আমাকেও তো তুমি এখন গালে আদর করলে, তো আমি কি গোসল করেছি নাকি? এই আদর সেই আদর না ভাইয়া, এটা অন্য আদর। বিয়ে না করলে এই আদর পাওয়া যায় না। তাহলে আমিও আফানকে বিয়ে করতে চাই, তাহলে আমাকেও আফান এইভাবে আদর করবে, আর আমিও গোসল করব। যদি তোমার আফান তোমাকে বিয়ে না করে। আফান আমাকে প্রমিস করেছে, আফান আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কবে প্রমিস করল? ওটা সিক্রেট, এখন বলবো না। তোমরা বড় হও, তারপরে বলবনে, তোমাদের শোনার বয়স হয়নি এখনো। নামিরার কথা শুনে সিফাত আর সানজিদা একসাথে উচ্চস্বরে হেসে উঠল। নামিরাকে খুঁজতে খুঁজতে সোহানা মির্জা, সিফাত আর সানজিদার রুমে এসেছিল। দরজার সামনে তাদের ৩ ভাই বোনকে এইভাবে হাসি খুশিভাবে দেখে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইস, কি যে শান্তি লাগছে, এই মেয়েটা আসার পর থেকে তাদের সবকিছুই ভালো যাচ্ছে, সংসারে সুখে ভরে গেছে। তাদের হাসি খুশি অবস্থায় দেখে সেও হাসি মুখে এগিয়ে আসলো, তারপর বলল, কি ব্যাপার, এত হাসি খুশি কেন আজ? সোহানা মির্জার কথা শুনে নামিরা ফট করে বলে, জানো মাম্মাম, ভাইজা আপুকে সিক্রেট আদর করেছে, তাই ভাইজা আর আপু একসাথে গোসল করেছে। আমিও বড় হয়ে আপুর মতো আফান ভাইয়ার কাছ থেকে আদর খেয়ে আফান ভাইয়াকে নিয়ে গোসল করব। নামিরা যে সিফাতে রুমে এমন একটা বোম ব্লাস্ট করবে সেটা কুরুক্ষেত্র ভাবতে পারেনি সানজিদা আর সিফাত। লজ্জায় দুজন মাথা নত করে রেখেছে। অন্যদিকে নামিরা কাহিরকে নিয়ে দুনিয়ার কথা বলে যাচ্ছে। ছেলে আর ছেলের বউয়ের রোমান্সের কথা কোনো শাশুড়ি শুনতে পারে না। সোহানা মির্জার লজ্জায় মাথা কাটা যাচ্ছে ছেলে আর ছেলের বউয়ের সামনে। পরিস্থিতি ব্যক্তিক দেখে সিফাত নামিরাকে চ্যাংদোলা করে নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সানজিদা ও বেরিয়ে যায়। অন্যদিকে সোহানা মির্জা রুমের ভিতর একা একা কি করবে ভেবে রান্নাঘরে চলে যায়। সানজিদার কাছ থেকে লুকিয়ে সানজিদার ফোনটা নিয়ে এসেছে নামিরা। ছাদের রেলিং এর উপর থুপনি রেখে 2 হাত বাড়িয়ে একাধারে ফোন দিয়ে চলেছে কাহিরের কাছে নামিরা। ইদানিং কাহির অনেক ব্যস্ত হয়ে গেছে, নামিরা ফোন দিলেও ধরে না, ধরলেও খুব বেশি একটা কথা বলে না, ব্যস্ত আছে বলে ফোন কেটে দেয়। এতে নামিরার অনেক অভিমান হয়। ৩৫ বার কল দিয়েও যখন কাহির ধরে না, তখন হতাশার একটা নিশ্চয়ই ছেড়ে ছাদ থেকে যেই না নামতে যাবে, ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে, সে ধরেন। গুনে গুনে ৩৫ বার কেটে দেয়া ৩৬ বারের বার ফোনটা কানে নিয়ে বলে, কেন ফোন দিয়েছ আমাকে? তুমি না ব্যস্ত আছো, আমাকে সময় দেওয়া লাগবে না, যাও, কথা বলবো না তোমার সাথে। আফান, তুমি অনেক পচা হয়ে গেছো বিদেশ গিয়ে, নামিরাকে একটুও মনে করো না, কথা বলতে চাও না নামিরার সাথে, নামিরা অনেক রাগ করে আছে তোমার উপর। আই এম ভেরি 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 সরি জান বাচ্চা, পড়াশোনার অনেক চাপ, নামিরা তো বোঝে তাই না? পড়াশোনা না করলে, প্রতিষ্ঠিত না হলে নামিরাকে কিভাবে বিয়ে করব, কিভাবে আমার কাছে নিয়ে আসব, এই জন্যই তো নামিরাকে সময় দিতে পারি না। আমি কি খুব বেশি সময় চাই? একটু তো কথা বলতে চাই। হ্যাঁ, তা কি কথা বলতে চাও বলো। জানো আফান আপুকে ভাইজা সিক্রেট আদর করেছে, তারপর একসাথে 2 জন গোসল করেছে অনেক সকালে। এই সিক্রেট আদর নাকি বিয়ে না করলে করা যায় না। তুমি কবে আমাকে বিয়ে করবে আর এই সিক্রেট আদর করবে বলো না আফান, আমি আর তুমি কবে একসাথে আপু আর ভাইয়ার মতো সকালে গোসল করব। কাহির পানি খাচ্ছিল আর নামিরার কথা শুনছিল। নামিরার কথা শুনে পানি কাহিরের মাথায় উঠে যায়। কাশতে কাশতে কাহিরের অবস্থা খারাপ হয়ে যায়। নামিরা কাহিরের কাশি শুনে বলছে, তুমি কাশতেছ কেন? তুমি কি আমার সাথে এখন গোসল করতে চাচ্ছ? তাহলে তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি আর তুমি বিয়ে করে সিক্রেট আদর করব, তারপর একসাথে গোসল করব। নামিরার কথা শুনে কাহির বিড়বিড় করে বলে, বিয়ে তো সেই কবেই হয়েছে, এখন শুধু তোকে সিক্রেট আদর করার পালা। কিন্তু মুখে মুখে বলল, তুই আগে বড় হ, তারপর তোকে বিয়ে করে সিক্রেট আদর করব। আমি তো অনেক বড় হয়ে গেছি। আরও অনেক বড় হতে হবে, অনেক বড় ডাক্তার হতে হবে। বল আমাকে, তুই ডাক্তার হবি না? এমা, আমি কেন ডাক্তার হতে যাব? ডাক্তার হবে তো তুমি। তুমি না ডাক্তারি পড়তে গেছ? না, আমি ডাক্তার হব না, ডাক্তার হবি তুই, একদিন অনেক বড় ডাক্তার হবি, আমার স্বপ্ন তুই পূরণ করবি। করবি না বল, আমার স্বপ্ন তুই পূরণ
আমি যদি তোমার স্বপ্ন পূরণ করি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ, তোকে বিয়ে করব, আর সিক্রেট আদরও করব। তার আগে বল, তুই আমাকে আমার স্বপ্ন তুই পূরণ করবি তো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একদিন দেখবে অনেক বড় ডাক্তার হব। সত্যি বলছিস তো? হুম। 10 বছর পর। ছোট আম্মু, এই ছোট আম্মু স্কুল যাবে না, আজ না তোমার বিদায় অনুষ্ঠান। আর একটু ঘুমাই না আলভি, আমাকে ডাকিস না প্লিজ। ছোট আম্মু তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু আম্মু আজকে তোমাকে মারবে। সব সময় তোর মায়ের ভয় দেখাস না তো, যা এখান থেকে। নামিরার ঝাড়ি শুনে ছোট্ট 9.5 বছরের আলভি মুখ গোমড়া করে মায়ের কাছে চলে যায়। সানজিদা ব্যস্ত হতে রান্না করছিল। বছর 3 আগে সোহানা মির্জা আর সাইমুল মির্জা একটা দুর্ঘটনায় মারা গেছেন। তারপর থেকেই এত বড় একটা সংসার সানজিদা নিজে হাতেই সামলাচ্ছে। বর্তমানে সে 2 মাসের গর্ভবতী, কাজ টাজ খুব একটা বেশি করতে পারে না, সব সময় বমি হয়, মাথা ঘোরায়, ঘুম লাগে, গায়ে জ্বর আসে। নামিরা যতটুকু বাসায় থাকে ততটুকু সানজিদাকে হেল্প করে। কিছুদিন পরেই নামিরার একটি পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি, যার জন্য সকালে সে ঘুম থেকে উঠতে পারে না ঠিক সময় মত। মা ছোট আম্মু বকা দিয়েছে, বলেছে এখন উঠবে না, পরে উঠবে। পরে উঠবে মানে? কয়টা বাজে খেয়াল আছে ওর? 9:30 বেজে গেছে, 10টায় অনুষ্ঠান, ওর তো আজকে নাচের প্রোগ্রামও আছে তাহলে। আসলে নামিরাদের আজ বিদায় অনুষ্ঠান, সেই সাথে ক্লাস 6 এর স্টুডেন্টের নবীন বরণ উৎসব। নামিরা নাচের উৎসবে পার্টিসিপেট করেছে, প্রথমে করতে চায়নি, কিন্তু স্যারেরা জোর করে তাকে দিয়ে পার্টিসিপেট করিয়েছে। শুধু সে একা নাচবে না, তাদের ক্লাসে আরও অনেক মেয়ে আছে যারা ওর সাথে পারফরম্যান্স করবে। নামিরা নাচা গানায় খুব ভালো, এজন্য ফাও নাচ প্র্যাকটিস করে সময় নষ্ট করেনি, পড়াশোনা করে তারপরে রাত করে ঘুমিয়েছিল। এই জন্য এখন উঠতে পারছে না। সানজিদা হাতের কাজ দেখে নামিরাকে ডাকতে গেলে দেখতে পারে নামিরা তার আসার শব্দ শুনে দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। নামিরার কান দেখে সানজিদা শব্দ করে হেসে ফেলে। নামিরা আজ লাল রঙের একটা শাড়ি পরেছে, দীর্ঘ 10 বছর পর আজকে আবার শাড়ি পরেছে। 10 বছর আগে কাহিরের একটা কথার জন্য নামিরা কাহিরের সাথে প্লাস কাহিরের পছন্দ করা সবকিছু বাদ দিয়ে দিয়েছে। এখন সে কাহিরের নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। নামিরা শাড়ি পরে টেবিলের সামনে দাঁড়িয়ে হালকা পাতলা মেকআপ করছিল, তখন সিফাত রুমে এসে ওয়ালেট থেকে কিছু টাকা নামিরার হাতে দেয়া আর বলে, রিকশা ধরে চলে যা, আমি একটু শহরের বাহিরে যাচ্ছি, আসতে একটু লেট হবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িস। তুমি না আসা পর্যন্ত কখনো কি আমার চোখে ঘুম এসেছে যে আজকেও আসবে? আজকে আমার একটু বেশি লেট হবে নামিরা, বাবা মারা যাওয়ার পর সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। আব্বু আম্মু এত তাড়াতাড়ি না চলে গেলেও পারত, তাই না ভাইয়া? যার হায়াত যেই পর্যন্ত, সে বাঁচবেও সেই পর্যন্ত, এই নিয়ে মন খারাপ করিস না বোন। হুন, সাবধানে যেও। তুইও সাবধানে যাস। ঠিক আছে, যাই তাহলে। ভাইয়া, তোমাকে কতবার বলেছি কোথাও যাওয়ার সময় যায় তাহলে বলবা না, আসি তাহলে বলবা। ওকে বাবা, ওকে, আসি তাহলে, আপনি তাড়াতাড়ি নিচে আসেন, একসাথে নাস্তা করে বের হব। ঠিক আছে স্যার, আপনি যান, আমি আসছি। কাহিরের সাথে কথা। ভাইজা, তোমাকে বলেছি না ওনার নামটাও আমার সামনে নিবে না। এমন করছিস কেন? মানুষ বলতেই তো ভুল হয়। সে ভুল করেনি, অন্যায় করেছে। নিচে আয়। আসছি। টানা টানা চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো নামিরা। মুখে ফেস পাউডার দিয়ে হালকা একটু ব্লাশ ইউজ করে নিজের সাজ কমপ্লিট করল নামিরা। সে সাজ পছন্দ করে, তবে গাঢ় সাজ তার পছন্দ না, হালকা পাতলা সাজাই তার পছন্দ। নিজেকে পরিপাটি করে হাতে একটা ঘড়ি, আর এক হাতে কাশ্মীরি চুড়ি, 2 পায়ে নুপুর, চোখে দামি ব্র্যান্ডের চশমা পরে বের হয় রুম থেকে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে স্কুলের উদ্দেশ্যে চলে যায় নামিরা। নামিরার এখানে একটা বান্ধবী আছে, নূর তার নাম। নূর আর নামিরা একসাথে রিস্কা ধরে স্কুলে চলে গেল। প্যারিস। কাহির তার বিলাসবহুল ফ্ল্যাটে বসে আছে, ড্রিঙ্কের গ্লাস নিয়ে, তার পাশেই আহাদ আর নিবিড় একের পর এক খেয়ে যাচ্ছে। কাহিরের সেদিকে মনোযোগ নেই, তার তো মনোযোগ অন্য কেউ নিয়ে নিয়েছে তার কবজায়। বর্তমান কাহির প্যারিসের নামকরা একটা বিজনেসম্যান, তার 3টা এই দেশে বাড়ি আছে। 50টারও বেশি বাইক আছে, প্রায় 15টা গাড়ি আছে। তার বাইক আর গাড়ির দাম প্রায় কোটি কোটি টাকা। কাহির হাত দিয়ে চেপে ড্রিঙ্কের গ্লাসটা ভেঙে ফেল, সেটা দেখে আহাদ ব্যঙ্গ করে হেসে বলল, সব সময় আমাকে ফোন দিয়ে বিরক্ত কেন করিস?
তোর কোনো কাজ নেই কায়নাত, সারাক্ষণ জ্বালাস আর একবারও যেন ফোন দিবে না, যদি ফোন দিস তাহলে তোর ওখানে গিয়ে তোকে খুন করে রেখে চলে আসব। বেয়াদব মেয়ে, খেয়ে দে, কাজ নেই, সারাক্ষণ অন্যকে জ্বালায়। আর একবার আমাকে বিরক্ত করবি না, তোর ফোন দেওয়াতে আমি খুব বিরক্ত ফিল করি। দুম করে কিল বসিয়ে দিল নিবিড় আহাদের পিঠে। তিনজন প্রায় সেম বয়সে, কাহিরের ২৯, আহাদের ২৮, আর নিবিড়ের ২৭। বয়সের ডিফারেন্ট ১ বছর, ২ বছর হলেও তাদের সম্পর্ক একদম বন্ধুর মত। আহাদ পেটে হাত ডলতে ডলতে বলল, মারলি কেন? ঠিকই তো বললাম। এখন যদি ভাইয়া থাকে শ্যুট করে দেয়। গান কোথায় পাবে? আজকাল গান যেখানে সেখানে পাওয়া যায়। আমি ভুল কিছু বলিনি। সব জায়গায় সব সময় সব কথা বলতে হয় না। ও বলেছিল কেন নামিরাকে ওইভাবে না বললে তো আর। এবার কাহির বলে উঠল, না বললে কি করত? ও যেই হারে তোর জন্য পাগল ছিল, এতদিনে তোর বাচ্চার মা হয়ে যেত। এই জন্যই তো ওইভাবে বলেছিলাম। ভাইজা, তোমার জন্য আমার বোন কষ্ট পেয়েছিল, আমি ভুলে যাইনি। তোর বোনের জন্য আমি কষ্ট পাচ্ছি, সেটা চোখে দেখতে পাচ্ছিস না? আমার তো চোখ নেই ভাই, দেখ কি করে। ড্রিঙ্ক একটু কম কর, নিবিড়, নেশা এসে গেছে তোর, রুমে যা, আমি লেবুর রস পাঠাচ্ছি। আচ্ছা। নিবিড়ের নিজস্ব একটা কোম্পানি আছে বাংলাদেশে, যেটা কিনা বাংলাদেশের নাম্বার 1 বলা চলে। একটা কাজের জন্য সে প্যারিসে এসেছিল, কাজ মিটে গেছে, কাল বাংলাদেশে আবার ফিরে যাবে। আহাদ টোটো কোম্পানির ম্যানেজার, গান ছাড়া কিছু বোঝে না। কাহির চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে, তারপর গটগট করে নিজের রুমে চলে যায়। আহাদ আর বসে থেকে কি করবে, সেও চলে যায় নিজের রুমে, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। কাহির নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে সবার জন্য রান্না করে, তারপর দুইটাকেই ঘুম থেকে টেনে তুলে তিনজন একসাথে ডিনার করে ঘুমিয়ে যায়। নামিরা স্কুল এসে সর্বপ্রথম নিজের ক্লাসে চলে যায়, তারপর বান্ধবীদের নিয়ে একবার নাচটা প্র্যাকটিস করে। কিছুক্ষণের মধ্যেই সারা স্কুলে মানুষে ভরে যায়। স্টেজের উপর যারা বিদায় নেবে তারা ভাষণ দিচ্ছে, অনেকে আবার কেঁদে ফেলছে। নামিরার হাসি পাচ্ছে, কারোর কান্না সে দেখতে পারে না, কারণ কান্না দেখলে তার হাসি পায়। এখনও হাসি পাচ্ছে, তবে চুপচাপ বসে আছে। প্রায় ঘণ্টা দেড়েক ভাষণ দিয়ে সবাই কান্নাকাটি শেষ করল। নামিরাদের দায়িত্বে আছে ক্লাস 6-এর স্টুডেন্টদের বরণ করার। তাদের বরণ করার জন্য একটি গোলাপ রজনীগন্ধা ফুল তাদের হাতে তুলে দিতে হবে, আর পাশ থেকে একজন গাঁদা ফুল ছিটাবে। সবাই এক গোছা করে ফুল নিয়ে এক একটা লাইন ধরল, তারপর বরণ করা শেষ হলে নামিরাদের পারফরম্যান্সের সময় আসল। ভালোভাবে নাচ শেষ করে নিচে নেমে আসল, তাকে দেখে তার বান্ধবী ইলা এগিয়ে এসে বলল, বিশ্বাস কর দোস্ত, আজকে যে তোর কি সুন্দর লাগছিল না। সত্যি বলছিস? আরে আমি মিথ্যা কথা বলি না, তুই তো জানিস। হ্যাঁ জানি। আচ্ছা চল, আজকে ডিনার আমরা সবাই বাহিরে করে যাই। আমি জানতাম আমাকে যখন এত পাম দিচ্ছিস তার মানে নিশ্চয়ই কোনো আবদার নিয়ে আমার কাছে এসেছিস। নামিরার কথা শুনে ইলা বলে, আরে তেমন কিছু না, সত্যিই তোকে সুন্দর লাগছিল। আর ডিনারটা আজকে বাইরে করি না প্লিজ। তোরা কর, তোকে ছাড়া ভালো লাগে না। পাশ থেকে এবার মিথি বলল, প্লিজ বেবি, রাজি হয়ে জানা। তারা 4 বান্ধবী, নামিরা, নূর, মিথি, ইলা। বলাই বাহুল্য এদের গলায় গলায় ভাব, যখন যেই ড্রেস পরবে সবাই একসাথে একই কালার এর, যখন যেটা খাবে সবাই একই খাবারই খাবে। তাদের বন্ধুত্ব খুব বেশি দিনের নয়, এই তো বছর 3 হবে। নামিরা আর না করতে পারল না, কারণ নূর এবার লেগে পড়েছে। ওদের সবার কথা শুনে নামিরা রাজি হয়ে যায়, এরপর চলে যায় একটা দামি রেস্টুরেন্টে। ইলা বলে, কাল আমার ভাইয়ের এনগেজমেন্ট হয়েছে, হঠাৎ করে হয় তোদের দাওয়াত দিতে পারিনি, তাই আজকে তোদের সবাইকে ট্রিট আমি দেব, বলকে কি খাবি। এ কথা শুনে সবাই খুশি হল, তারপর অর্ডার দিল 4 প্লেট কাচ্চি বিরিয়ানি আর কোক। রাত হওয়ায় খুব বেশি কিছু অর্ডার দিল না, শুধু কাচ্চি বিরিয়ানিই দিল। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তার উপর এখন খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, এজন্য শর্ট কার্টের ভিতরেই কাজ সারল। তবে ইলা বলল তাকেদের আরও একদিন সে ট্রিট দেবে। এতে সবাই আরও খুশি হল, একসাথে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হল। নামিরাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে, নামিরা সেই গাড়িতেই উঠে পড়ল, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল কন্যার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক যুবক। মনিটরের স্পষ্ট দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল মেয়েটাকে কে। এক হাতে সিগারেট, আরেক হাতে লাল পানি, দুচোখ লাল হয়ে আছে, মাফিয়া বস একের। লাল শাড়ি পরে বর্তমান ভাইরাল গানে নাচ করছে।
হাতে চুড়ি ছমছম বাজে। বসে না মন কোনো কাজে। প্রেম আসে যায় এ মনে, তোকে না পাওয়ার কারণে। গানের তালে তালে নাচার জন্য শাড়িটা কোমর থেকে একটু সরে নাভি দেখা যাচ্ছে, মেয়েটা আবার সেটা হাত দিয়ে ঢেকে দিচ্ছে। নাচটা শেষ হওয়ার সাথে সাথে করতালির মাধ্যমে তাদের স্বাগতম জানাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষার্থীরা। রাগে দুচোখ লাল হয়ে ফেটে যাচ্ছে মাফিয়া বস একের। হাতের গ্লাসটা নিজের সর্বশক্তি দিয়ে চেপে ভেঙে ফেল। মনিটরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমার জিনিস অন্য কাউকে দেখানোর সাহস কি করে হয় তোর বেয়াদব? I will kill you, shameless girl. এতটুকু বলেই থেমে যায় মাফিয়া বস, তারপর হাতের কাছে যা পায় সেটা ভাঙচুর করতে থাকে। নিজের রাগ নিয়ন্ত্রণ করে কাউকে ফোন দিয়ে বলে, ২৪ ঘন্টার ভেতর ওই ইডিয়েটকে আমি নিজের চোখের সামনে দেখতে চাই। কিভাবে আনবি, কি করে আনবি আমি জানি না, টাইম জাস্ট ২৪ ঘন্টা। এসএসসি পরীক্ষা দিয়ে নেহা তার দাদা বাড়িতে এসেছে বেড়াতে। অনেকগুলো দিন পর দাদা দাদি, চাচা চাচি, কাজিনদের সাথে দেখা করে নেহার মনটা হালকা হয়ে গেল। ঢাকা শহরে ৪ দেয়ালের বাড়িতে থাকতে থাকতে নেহার দম বন্ধ হয়ে আসে। গ্রামের বাড়িতে আসতে সে বরাবরই খুব পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে আসতে পারে না, হয়তো বাবার কাজ পড়ে যায়, নয়তো নিজের পড়াশোনার চাপ বেড়ে যায়। এইবার পরীক্ষা শেষে বাবাকে রাজি করিয়ে পুরো ১ মাসের জন্য গ্রামে এসেছে নেহা। একমাত্র মেয়ের কথা ফেলতে পারিনি তারেক রহমান, সেজন্য নিজের কাজ টাজ সব বাদ দিয়ে মেয়েকে নিয়ে বাবা মায়ের সাথে সময় কাটাতে এসেছে। মেরিনার রহমান তো খুব খুশি, কারণ এই শহরেই তার বাপের বাড়ি। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খুব বেশি দূরে নয়, মাত্র ১৫ মিনিটের রাস্তা। নেহার ফুপাতো বোনেরা সব নেহার আসার কথা শুনে চলে এসেছে। নেহার ৩টা চাচাতো বোন আর ২টা ফুফাতো বোন। বলাই বাহুল্য তারা ৬ বোন ধরতে গেলে একই বয়সে। ৩ ৪ ৪ ৩টা মেয়ে আর ২ ফুপুর ২ মেয়ে, আর সে এক বয়সে মাত্র কয়েক মাসের ছোট বড়। তাদের সম্পর্ক বোন কম, বন্ধুত্ব বেশি, খুব বেশি একটা তাদের দেখা না হলেও সব সময় তাদের ফোনে কথা হয়। ৩ চাচার ৬টা ছেলে আছে, কেউ কেউ দেশের বাহিরে পড়াশোনা করতে গেছে, আবার কেউ কেউ বিয়েশাদি করে সেটেল হয়ে গেছে। মেয়ের চাচাতো বোন রিপা, সুখ আর পরি, আর ফুপাতো বোন তারা আর মিনা। নেহারা আজ প্ল্যান করেছে শাড়ি পরবে। এখান থেকে কিছু দূর গেলেই একটা ছোটখাটো লেক পাওয়া যায়, লেক থেকে কিছু দূরে বর্তমান মেলা হচ্ছে, সেটাই দেখতে যাবে। কিরে তোদের হলো আর কত দূর? রুমে প্রবেশ করতে করতে তারা কথাটা বলে উঠল। নেহা নিজের চুল ঠিক করছিল, চুল ঠিক করতে করতেই সে উত্তর দিল, এই তো প্রায় হয়ে এসেছে, চুলটা বাঁধা শেষ হলেই হয়ে যাবে। রিপা তোর হলো? আরে তারা আপু, একটু দাঁড়াও না, শাড়িটার কচি ঠিক করে নেই। দেখ তোদের টাইম দিলাম আর ৫ মিনিট, এর মধ্যে যদি রেডি না হতে পারিস তাহলে সবকিছু খুলে রেখে দেব, কোথাও যাব না। তাদের বোনদের ভেতর সবথেকে বেশি তারা রাগী, আর তাদের থেকে কয়েক মাসের বড়, এজন্য তারা সবাই তারা আপুকে একটু বেশি সম্মান করে আর ভয় পায়। তারার কথা শুনে নেহামেকি রাগ দেখিয়ে বলল, আরে তারাপি সব সময় এমন ভয় দেখাও কেন বলতো? আর তোমার ব্যবহার এরকম খাটাসের মতো কেন? অনেক কষ্টে মা মামি আর খালাকে রাজি করেছি, এখন তুমি সব নষ্ট করে দিবা। তুই বুঝতে পারছিস না নেহা, এখন দিনকাল ভালো না, আম্মু আর খালাম্মা এমনিতেই নানা বাড়িতে আসতে চাচ্ছিল না, তোর মায়ের অনেক জরাজ দিতে এসেছে, তার উপর এমন একটা আবদার করেছিস, মা তো প্রায় মেরেই বসেছিল, শুধু খালাম্মার জন্য বেঁচে গেছি। আচ্ছা চল চল, অত বকবক করিস না, আমরা সবাই রেডি হাট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল নেহারা। ড্রয়িং রুমে এসেই নেহা আগে তার দাদিকে জড়িয়ে ধরল, তারপর চাচিদের। নেহাদের ভাইবোনেদের মধ্যে নেহার রংটা একটু চাপা, বাকিরা সব ফর্সা। তবে আজকে যেন নেহাকে একটু অন্যরকম সুন্দর লাগছে, শ্যামলা গায়ে জড়িয়েছে, সাদা শাড়ি, লাল পাড়ের, ২ হাত ভর্তি পড়েছে লাল চুড়ি। কানে এক জোড়া ঝুমকো পড়েছে, টানা টানা চোখ জড়ায় কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকও দিয়েছে, মুখে হালকা পাতলা মেকআপ করেছে, এতেই নেহাকে অপ্সরার থেকে কম সুন্দর লাগছে না। নেহার দাদি নেহার কপালে একটা টিপ দিয়ে দিল। নেহার বাকি বোনেরা নেহার থেকে বেশি সুন্দর, তবে তাদের মধ্যে সবথেকে সুন্দর লাগছে নেহাকে। সে কখন থেকে নেহার বোনেরা তাকে এটা নিয়েই বলেই যাচ্ছে, তবে নেহা কানে তুলছে না। কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে তারা বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। মায়ের সাথে এক প্রকার ঝগড়া করেই আহাদ নিজের নানা বাড়িতে এসেছে। প্রত্যেকবার নানা বাড়ি আসার আগে তার মায়ের সাথে ঝামেলা হয়, আহাদের গ্রাম পছন্দ না, এই জন্য সে গ্রামে আসে না। গ্রামের ধুলো, ময়লা, কাঁচা পথ, এসব তার বিরক্ত লাগে। এবার সে মরে গেলেও আসত না, কিন্তু নিজের নানার অসুস্থতার কথা শুনে এসেছে।
কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুষার আর নাফিস বাংলাদেশে ফিরেছে। তাদের দুইজনকে ধরে বেঁধে নিয়ে এসেছে আহাদ নানা বাড়িতে। এখন ৩ ভাই কাঁচা পথ ধরে হাঁটছে, তাদের সামনেই আহাদের ২ মামার ছোট ছোট ছেলেরা হাঁটছে, উদ্দেশ্য মেলায় যাওয়া। বেশ অনেকটা পথ হেঁটে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল আহাদরা। আহাদ মেলাটা ঘুরে ঘুরে দেখছে, নাফিস আর তুষার দুইজন সেলফি তুলতে ব্যস্ত। কি জানি দুইজন সারাক্ষণ চিপাই চাপাই থাকে, একজন আরেকজনের থেকে সরানোই যায় না। মাঝে মাঝে আহাদ ভাবে এরা হয়তো হাঁকতেও একসাথে যাই, না হলে এরা তো কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আহাদ চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, হঠাৎ তার সাথে কেউ একজন ধাক্কা খেয়ে নিজেই পড়ে যায়। নিচে বসে থেকেই মেয়েটা অনবরত আহাদকে সরি বলে যাচ্ছে। আই এম সরি ভাইজা, আই এম সরি, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেয়নি, আসলে আমি আপনাকে খেয়াল করিনি, আমি খুব 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 দুঃখিত। কথাটা বলেই মেয়েটা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল, একটা বারও আহাদের মুখটা পর্যন্ত দেখল না। অথচ এই আহাদকে মাক্সের আড়ালে যারা যারা চিনতে পেরেছে, তারা সবাই তার সাথে সেলফি তুলতে এসেছে। সেলফি তুলবে না মানে? বাংলাদেশের বিখ্যাত রকস্টার আদনান খান আহাদ। তাকে কি কেউ এভোজেট করতে পারে নাকি? অথচ এই শ্যামকন্যা নাকি তাকে ইগনোর করল, একটাবার মুখটা পর্যন্ত দেখল না। সে এখনও নেহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, অথচ নেহা ভিড়ের মাঝে হারিয়ে গেছে। যখন আহাদ উপলব্ধি করতে পারল তার শ্যামকন্যা হারিয়ে গেছে, তখন সে নেহা যেই জায়গায় পড়ে গেছিল সেখানে তাকল, দেখতে পারল একটা ছেঁড়া নুপুর পড়ে আছে। পায়ের সাথে পা লেগে পড়ে যাওয়ায় হয়তো নুপুরটা ছিঁড়ে গেছে। সে হাত দিয়ে নুপুরটা তুলে নিল, তারপর নেহাকে খোঁজার জন্য দৌড় দিল। এদিকে নাফিস আর তুষার দুইজন সেলফি তুলছিল, একটা সেলফিতে তুষার নাফিসের গালে কিস করছে, আর একটা ছবিতে নাফিস তুষারের গালে কিস করছে। ভাইকে হঠাৎ এভাবে দৌড়াতে দেখে তারা দুইজন পিছন পিছন ছুটল। তুষার দৌড়াতে দৌড়াতে বলছে, ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছ, দাঁড়াও, আমাদেরও নিয়ে চলো, এই গ্রামের কোনো কিছু আমরা চিনি না, আমরা কিন্তু হারিয়ে যাব। তখন আমাদের বাবা মায়ের কি হবে, না হওয়া বুটার কি হবে? ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারা বাবা কোথায় পাবে? জলদি দাঁড়াও, এভাবে দৌড়িও না ভাইয়া, ভাইয়া দাঁড়া ভাই, আমি বেশি দৌড়াতে পারি না, বেশি দৌড়ালে আমার পাদ লাগে। তাড়াতাড়ি দাঁড়াও ভাইয়া, না হলে কিন্তু অঘটন ঘটে যাবে। তার মুখের কথা মুখেই রইল, অথচ অঘটনটা ঘটে গেল। বিকট শব্দে পাদ মারতে মারতে দৌড়াতে লাগল। সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার আর নাফিজের দিকে। নাফিজের একটা সমস্যা আছে, পরিস্থিতির না বুঝে হাসা, পরিস্থিতি যেমনই হোক না কেন তার হাসি লাগবে, সে হাসবেই। তুষারকে এইভাবে পাদ মারতে মারতে দৌড়াতে দেখে তার খুব হাসি পাচ্ছিল, অনেক কষ্টে আটকে রেখেছিল, কিন্তু বেশিক্ষণ আটকে রাখতে পারিনি, কারণ পাশ থেকে একটা সুন্দরী মেয়ে বলে উঠল, একই নির্লজ্জ ছেলেরে বাবা, তো এত মানুষের মাঝে কিভাবে দেখো নির্লজ্জের মতো জোরে জোরে পাদ মারতে মারতে দৌড়াচ্ছে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল নাফিজের হাসি আটকে রাখার চেষ্টাটা। সে ওখানে 2 পা বিছিয়ে বসে জোরে জোরে পাগলের মতো হাসতে লাগল। এদিকে নাফিসকে এইভাবে হাসতে দেখে তুষার তার হাত ধরে টানতে লাগল, অন্যদিকে তুষারকে দেখে সমস্ত মানুষজন দূরে সরে গেল। তুষার এখনও পাদ মারছে, নাকে হাসতে হাসতে গড়াগডি খাচ্ছে। তুষার তাকে টেনে তুলে দাঁড় করাতে পারছে না, যদিও দাঁড় করাতে পেরেছে, তবে হাসির চোটে নাফিস আর হাঁটতে পারছে না। তুষার তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাসির চোটে নাফিস হোঁচট খেয়ে তুষারের উপর পড়ে যায়। তুষার ব্যালেন্স রাখতে না পেরে সে পড়ে যায়, আর তার উপর নাফিস পড়ে। সেভাবেই নাফিস হাসতে থাকে, নাফিদের সাথে সাথে আরও অনেক মানুষ হাসতে থাকে। লোকজনের হাসাহাসির শব্দ শুনে আহাদ দৌড়ানো বাদ দিয়ে পিছন ফিরে দেখে তার 2 ভাই মাঝ রাস্তায় পড়ে আছে, একজন হাসতে হাসতে গড়াগডি দিচ্ছে তো আর একজন তাকে টেনে তুলে দাঁড় করাতে চাচ্ছে, কিন্তু পারছে না। সে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে। আহাদ আসতেই তুষার উঠে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তেই তুষার আবার বিকট শব্দ একটা পাদ মারে, মুহূর্তের মধ্যে পরিবেশটা আরও হাসাহাসির সৃষ্টি করে। আহাদ অনেকের রেগে যায়, সে দুইটাকে মারতে থাকে। ভাইয়ের হাতে মায়ের খেয়ে হাসির কথা ভুলে দৌড়াতে থাকে নাফিস, তার পিছু পিছু তুষার আর তার মামাতো ভাইয়েরা। আহাদ একটা লাঠি নিয়ে তাদের পিছু পিছু দৌড়াতে থাকে, হাতের কাছে পেলে মেরে ফেলবে দুইটাকে। প্যারিস একটা ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নামিরা, হাতে একটা টেডি বিয়ার। টেডি বিয়ারটা অবশ্য আলভির, তার অনেক পছন্দের, এটা এই জন্য নামিরার হাতে ধরিয়ে দিয়েছে। বিগত 30 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে নামিরার, এই জন্য পাশে থাকা বড় বোন সানজিদাকে বলল, আপি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকব, কার বাসায় নিয়ে এসেছ তুমি? এটা কাহিরের বাসা। হোয়াট?
তুমি ওই হাতির বাচ্চা গরিলা খাটাসের বাসায় আমাকে নিয়ে আসছ। আগামী 5 মাস এখানেই থাকতে হবে? কেন আপু, এখানে যদি 5 মাস থাকি তাহলে আমার পড়াশোনার কি হবে? এত টেনশন নিস কেন? পরশুদিনই তো লাস্ট পরীক্ষা দিয়ে আসলে। এইবার অনেক দিনের ছুটি আছে তো। তোর কলেজে ভর্তি হওয়ার পরে চলে যাব। ভাইয়াকে বল আমাদের জন্য অন্য বাসা নিতে। আমার ভাইয়ের নিজস্ব বাসা থাকতে আমি অন্যের বাসায় কেন উঠব? ভাইয়ের বাসায় যখন উঠবে তখন আমাকে কেন নিয়ে আসছ? বাধ্য হয়ে নিয়ে এসেছি, না হলে আমারও কোনো ইচ্ছে ছিল না কাহিরের বাসায় তোকে আনার। তুমি তো জানতে আপু আমার উনাকে সহ্য হয় না তো ওনার বাসায়। মাত্র 5টা মাসেরই তো ব্যাপার, তাই না? তুমি 5টা মাসকে মাত্র বলছ 150 দিন। থাক, আর হিসাব করতে হবে না, আপুর জন্য সামান্য এটুকুনি করতে পারবি না? ঠিক আছে, 5টা মাস না হয় সহ্য করে নিব। তবে হ্যাঁ, বাবু হওয়ার পরেই কিন্তু চলে যাব। ওকে। তাদের 2 বোনের কথার মাঝেই সিফাত আর কাহিরের পার্সোনাল সেক্রেটারি মিনহাজকে এদিকে আসতে দেখতে পুরো নামিরা আর সানজিদা। মিনহাজ ছেলেটা এসেই নামিরা আর সানজিদাকে সালাম দিল, তারপর একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, স্যারের আসতে একটু দেরি হবে, আপনারা বরং বাসায় বসে রেস্ট করুন, কিছু লাগলে আমাকে কল দিয়েন। ওকে ভাই, তুমি চিন্তা কইরো না, আর কাহিরকে পারলে বল একটু তাড়াতাড়ি আসতে। ওকে ম্যাম, স্যারকে বলে দিব, তবে আমার মনে হয় স্যার তাড়াতাড়ি আজ আসতে পারবে না, কারণ অনেক বড় একটা মিটিং আছে। এভাবে কিছুক্ষণ সানজিদার সাথে কথা বল মিনহাজ, খুব মনোযোগ সহকারে নামিরা সানজিদার মিনহাজের কথা শুনছিল। কাহিরের আসতে দেরি হবে শুনে নামিরা মনে মনে বলল, কি এমন কাজ আছে নবাবজাদার যে আমরা এসেছি শুনেও কাজ ফেলে আসতে পারবে না? সব কিছু ঢং। নিজে না আসে সেক্রেটারিকে পাঠানো হচ্ছে, তাই না? জানি তো আমাকে দেখবে না বলেই আসতে চাচ্ছে না। ঠিক আছে নামিরাও আর ওই মতলা টাকলাকে আর মনেও করব না। হা মনে মনে বকতে বকতে নামিরা বাড়ির ভিতরে ঢুকল। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, একেবারে নামিরার মনের মতো। তার মন চাইল কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার, কিন্তু দেখল না, কারণ চোখের সামনে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, এজন্য মুখ ভেঙচি কেটে রুমে চলে গেল। অন্যদিকে মিটিং রুমে বসে কাহির এতক্ষণ নামিরার কান দেখছিল, মুখ ভেঙচি দেওয়া দেখে সে শব্দ করে হেসে ফেল। কাহির খুব বেশি একটা হাসে না, কিন্তু যখন হাসে সামনের মানুষটার জান যায় যায় অবস্থা হয়ে যায়। এই মুহূর্তে মিটিং রুমের সবাই চুপচাপ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে ল্যাপটপটা পাশে রেখে মিটিং শুরু করল। আপু, অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। সিঁড়ি ভেঙে নামতে নামতে নামিরা বলে উঠল। সানজিদা রান্নাঘরে নামিরার পছন্দের খিচুড়ি রাঁধছিল। নামিরাকে উদ্দেশ্য করে সানজিদা বলল, আস্তে আস্তে নাম, টেবিলে বস দিচ্ছি। সানজিদার হাতের খিচুড়ি রান্না খুব পছন্দ করে নামিরা। সে যদি কোনো কথায় অবাধ্য হয় তাহলে এই খিচুড়ি রান্না করে দিয়ে তাকে খাওয়াতে খাওয়াতে বাধ্য করা যায়। সানজিদা এখন সেই টিপসটাই খাটাচ্ছে। নামিরাকে নিজের হাতে খাইয়ে দিতে দিতে সানজিদা বলল, আমি কিছুদিনের জন্য তোর ভাইয়ের কাছে যাব, ততদিন তুই কাহিরের বাসায় থাক। ভাইয়ার বাসায় যাবে মানে তুমি না বললা? তোর ভাইজা যেই বাসায় থাকে সেই বাসায় মাত্র একটাই রুম, এই জন্য তোকে এখানে। আমি খাটাসের পাশে থাকব না একা একা। একা একা কোথায়? বাসার সামনে হাজার হাজার গার্ড রয়েছে। গার্ড রয়েছে তো আমি কি করব? তার সাথে প্রেম করব নাকি? নামিরা প্লিজ বোঝার চেষ্টা কর বোন, আমি বাধ্য হয়ে তোকে এখানে রেখে যাচ্ছি। আলভিকে রেখে যাও। না, ওর বাবার সাথে থাকতে চাচ্ছে, 2-3 দিন থাকুক, তারপর এসে দিয়ে যাব। আমি এখানে একা একা কি করব আপু? একা একা কোথায়? তোর কাছে মোবাইল রেখে যাচ্ছি, বান্ধবীদের সাথে কথা বলবে। সত্যিই আপু? হ্যাঁ রে বাবা, আমি তো ইচ্ছে করে যাচ্ছি না, আমি তো বাধ্য হয়ে যাচ্ছি। এখনই চলে যাবে? রাতে এসে তোর ভাইয়া নিয়ে যাবে? ওহ, হুম। ড্রয়িং রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নাফিস আর তুষার, তাদের পাশে কটমট দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আহাদ। ড্রয়িং রুমে এই মুহূর্তে উপস্থিত আছে আহাদের নানানানি, মামা মামি, খালারা, তাদের বাচ্চারা। সে কখন থেকে আহাদের 2টা মামাতো ভাই হেসে যাচ্ছে। হাসির মানে হচ্ছে না, আর আহাদের এইভাবে রাগী দৃষ্টির মানেও কেউ বুঝে না। আহাদের নানি হাতকে সে কখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, তবে ধেতলা আহাদ বলছে না। না পেরে আহাদের মামাতো ভাই বলে উঠল, আসলে আহাদ ভাই কিসের জন্য জানি দৌড়াচ্ছিল, তার কিছু কিছু তুষার আর নাফিস ভাইজাও দৌড়াচ্ছিল। হঠাৎ তুষার ভাইজা জোরে জোরে পাদ মারতে মারতে দৌড়ায়, আর নাফিস ভাইয়া পাগলের মতো হাসতে থাকে। এটা দেখে আহাদ এদের মারতে মারতে নিয়ে এসেছে। এ কথা শুনে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে যায়। আহাদ এখনও রাগিয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে।
আহাদকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নাফিস নিজের হাসির আটকানোর বৃথা চেষ্টা করে। তবে এবারও ফেল হয়ে যায়, কারণ দিয়া আর প্রীতি উচ্চ স্বরে ভেসে ওঠে, সেও আবার হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিতে থাকে। অন্যদিকে তুষার কি করবে না করবে ভেবে পাচ্ছে না, কারণ তার মা ঝাড়ু হাতে নিয়ে তার দিকেই আসছে। সে মায়ের হাতে মায়ের খাওয়ার ভয়ে দৌড়ে উপরে উঠতে উঠতে জোরে জোরে পাদ মারতে থাকে। সে যত দৌড়াচ্ছে তার পাদের আওয়াজ তত বাড়ছে। সে দৌড়াতে দৌড়াতে তার জন্য বরাদ্দকৃত রুমে এসে দরজা বন্ধ করে দেয়। বাংলাদেশের যদি ভূমিকম্প, টর্নেডো, সুনামিও বয়ে যায়, তবুও সে আজকে দরজা খুলবে না। এমন একটা যে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে সে জীবনেও ভাবতে পারেনি। তার এমন কাণ্ডে না চাইতেও হেসে ফেলে ড্রয়িং রুমের সবাই আর আহাদ। ফোনের ওপাশে থাকা কাহিরও হাসে। এতক্ষণ সে লাইনে ছিল, নাফিস আর তুষারের সমস্ত কাণ্ডই সে শুনেছে। হাসতে হাসতে নিজের বাসায় চলে আসে। সে ভুলেই গেছিল আজকে থেকে তার বাড়িতে অন্য একজন থাকছে। সে হাসতে হাসতে ফিঙ্গার দিয়ে দরজার লক খুলে বাড়ির ভিতর প্রবেশ করে। সুইচ বোর্ড হাতরে আলো জ্বালাতেই তার পৃথিবী থমকে যায়। তার একমাত্র ভালোবাসার মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে, অবাক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। কতগুলো দিন পর দেখল তার প্রিয় মানুষটিকে। সানজিদা তো ওকে নিয়ে আসতে চাচ্ছিল না, অনেক কষ্টে রাজি করে নিয়ে এসেছে, আর সেই কিনা ভুলে গেছিল আজকে তার এই বাড়ির মালকিন চলে এসেছে। অন্যদিকে নামিরা স্তব্ধ নয়নে তাকিয়ে আছে কাহিরের দিকে। সে তো ভেবেছিল কাহিরকে মোটকা তাকলা হবে। সে তো ভুলেও ভাবেনি কাহির এরকম হ্যান্ডসাম, হিরো, ডেশিং মার্কা, সুন্দর হবে। তার না ভাবার কারণ কাহির ছোটবেলায় গুলুমলু ছিল অনেকটা, এজন্য ভেবেছিল এখনও তেমন থাকবে। সে আর বেশিক্ষণ কাহিরের ওই চোখে তাকিয়ে থাকতে পারল না। তার বুক ধরফর করছে, হাত পা ধর ধর করে কাঁদছে। আশ্চর্য, সেটি প্রেমে পড়ল নাকি? প্রেমে পড়তে যাবে কেন? সে তো ক্রাশ খেয়েছে আফনান খান কাহিরের উপর। সে ক্রাশ খেয়েছে, প্রেমে পড়েনি। আর কিছু ভাবতে পারল না সে। কাহিরের এই রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেল। নিচে পড়ার আগেই কাহির তাকে দুই হাতে আগলে নিয়ে নিজের বুকে ঠাঁই দিল। প্রণয়ের অসীম দূরত্ব। আয়শা রহমান। পর্ব 6।